নাহিদ রানা যখন পিএসএল এবার মানে অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে ভালো বোলিং করলো, পাকিস্তানি সাংবাদিকরা তো মানে আমাকে খালি পাঠায় যে তুমি না বলছিলে যিনি কি এক্সপ্রেস বা আব্বা যুদ্ধের আগে পাকিস্তানে চাকরি করতো, সন্ধ্যার পরে দেখি পাকিস্তানের টিভি চ্যানেলে আমি ভাইরাল। এত হাই প্রেশার ম্যাচে যে এরকম ঘটনা ঘটে এবং বলটা পাওয়া গেল। তাসকিন আমাকে মাঠের থেকে দেখছে, তাসকিন আমাকে মাঠে থেকে খেয়াল করে জাস্ট হাত দিয়ে দেখাচ্ছে যে ফ্ল্যাগ কোথায়। আমাদের সঙ্গে আছেন ESPN ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসলাম। ইসলাম ভাই, আমরা একটা স্পেসিফিক ঘটনা নিয়ে আজকে একটু কথা বলতে চেয়েছিলাম। যেহেতু পাকিস্তানের সঙ্গে টেস্ট চলছে, ঠিক 1 থেকে 1.5 বছর আগের ঘটনা। সেই সময় পাকিস্তান নিয়ে গিয়ে বাংলাদেশ টেস্ট জিতেছিল রাওয়ালপিন্ডির। তখন একমাত্র সংবাদকর্মী হিসাবে আপনি সেখানে উপস্থিত ছিলেন, মানে একমাত্র বাংলাদেশি হিসাবে বলা যায়। তো ওই এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন, দারুণ গল্প আছে শুনেছি। হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা খুবই ইউনিক ছিল। যে আমাদের 5ই অগস্টে যখন পট পরিবর্তন হয়ে গেল, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, তারপরেই আমরা ট্যুরটায় গেলাম। একনল হ্যান্ড ওয়াশ ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। তো আমার মনে হয় অনেক অফিস, বাংলাদেশের পত্রিকা অফিস বা নিউজ অফিসগুলো সব কিছু বন্ধ ছিল, সব কিছু মিলে আর কি কেউ যেতে পারেনি। আমি ওখানে যাওয়ার পর টের পেলাম যে আসলে আর কেউ আসবে না। তো প্রথম ধাক্কাটা ছিল একটু যে একা একা ট্রাভেল করা ওইখানে। তো প্রথমেই কিছু বন্ধু হয়ে গেল পাকিস্তানি মিডিয়াতে, অনেকের সাথে বন্ধুত্ব। আমার কলিগও আছে দানিয়াল, তো ও চলে আসলো ইসলামাবাদে, লাহোর থেকে। তারপর তো আমরা খুব এনজয় করলাম। ট্রিমেন্ডাস আতিথেয়তা, মানে আমি এরকম ওয়ার্ল্ডে আর কোথাও ফিল করি নাই। কিন্তু আতিথেয়তাটা খেলার মাঠেও ছিল। বাংলাদেশকে তো পাকিস্তান ধরসাই হলো পুরোপুরি। মানে বাংলাদেশে ক্রিকেটটা খেললো ওই টেস্ট সিরিজে, মানে কয়েকটা মুহূর্ত ভোলার মতো না। প্রথমত হচ্ছে যে লিটন যখন একটা 6 মারলো আপনার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে চলে গেল স্টেডিয়ামে, এবং বলটা যে আনতে গেল কতগুলো শিশু বা মানে যারা বাচ্চারা খেলা দেখতে আসছে তারা সবাই স্টেডিয়ামের বাইরে চলে গেল, বল খুঁজলো। মানে আমরা তো ছোটোবেলায় এইভাবেই ক্রিকেট খেলতাম। এটা একটা ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ, এত হাই প্রেশার ম্যাচে যে এরকম ঘটনা ঘটে এবং বলটা পাওয়া গেল। বলটা পেয়ে আবার মাঠে ফেরত দিল, কিন্তু বলটা ভিজে গেছিলো, ওটা ইউজ করা হয় নাই। এবং ওই সিচুয়েশনটা খুব ডিফিকাল্ট ছিল বাংলাদেশের জন্য। মানে একটা এন্ড অফ ডে, লিটন নাসিম শাহকে মানে একেবারে 16 রান নেওয়ার পর পাকিস্তানের পুরা আপনার অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে তো নাহিদ রানার বোলিং, তো একটা মুহূর্ত মনে থাকবে সারা জীবন। যে আমি কোনো একদিন মনে হয় যেদিন নাহিদ রানা বাবর আজমের উইকেট পাওয়ার পরে রেজওয়ানের মাথায় আঘাত করলো, তো আমি প্রেস বক্সের সামনে বারান্দায় পুরো ম্যাচই দেখতাম যতক্ষণ নাহিদ রানা বোলিং করতো। এত গরম ছিল, তাও চেষ্টা করতাম ওখানে দাঁড়াতে। তো তাসকিন আমাকে মাঠের থেকে দেখছে, তাসকিন আমাকে মাঠে থেকে খেয়াল করে জাস্ট হাত দিয়ে দেখাচ্ছে যে ফ্ল্যাগ কোথায়। কারণ আমি পরে খেয়াল করলাম যে পুরো মাঠে কোনো বাংলাদেশি ফ্ল্যাগ তো দূরের কথা, মানে পুরো মাঠে হয়তো 10 থেকে 12 জন খেলা দেখছিল, বিকজ পাকিস্তানের অবস্থাও খুব খারাপ। তো মাঠে দর্শকও ছিল না। তো ওইটা মনে আছে। তারপরে 26 রানে 6 উইকেট পড়ার পর আপনার লিটন আর মেহেদী হাসান মিরাজের যে পার্টনারশিপ, এটাও খুব ক্রুশাল ছিল। মুশফিকের সেঞ্চুরি, সব কিছু মিলিয়ে। এবং আমার মনে হয় সবচেয়ে মেমোরেবল ছিল যখন আমি আমার আব্বার সাথে কথা বলতাম। আব্বা যুদ্ধের আগে পাকিস্তানে চাকরি করতো। তো আব্বা আমাকে বলেছিল তুমি কিন্তু পাকিস্তানের মাটিতে এই প্রথম বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম শুনবা। তা আমি প্রথম এটা খুব একটা মানে ব্যাপারটা বুঝি নাই। যখন আই থিঙ্ক 21শে অগস্টে মাঠে নামলো বাংলাদেশ দল, তো তখন যখন অ্যান্থেমটা বাজলো আমি তো চোখ দিয়ে পানি চলে আসছে। আমি জানি না আমার ফিলিং কেমন। সন্ধ্যার পরে দেখি পাকিস্তানের টিভি চ্যানেলে আমি ভাইরাল, ওইটা ভিডিও হয়ে গেছে। ওটা ওর আশেপাশে যারা ছিল তারা ভিডিও করে ছেড়ে দিছে। এখন আমার কেউ বললো না, আমি কিন্তু খেয়ালও করি না যে আমার যে আশেপাশে ভিডিও হচ্ছে। তো যাই হোক, ওইটা একটা মোমেন্ট ছিল। অনেক ছোটো ছোটো মোমেন্ট, কিন্তু পুরো সিরিজটার একটা ব্যাপার ছিল যে বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে, আমি একটা মোমেন্টের জন্য কোথাও ঘুরতে যেতে পারি নাই, কিছু করতে পারিনি। আমার অনেক প্ল্যান ছিল যে পাকিস্তানে এসেছি একটু কিছু নতুন নতুন জায়গা দেখব, কিন্তু কিছুই দেখা হয়নি। আমি মাঝে শুধু একবেলা 1-2 দিনের জন্য লাহোর গিয়েছিলাম। আমার অনেক বন্ধুবান্ধব আছে ওখানে দেখা করতে গেলাম। আর বাকি টাইম আমি জাস্ট স্টেডিয়াম আর হোটেল এভরিডে। বাংলাদেশ তো 9 দিনই খুব ভালো খেললো। ইভেন একটা জায়গায় কফি খেতে যাওয়ার কথা ছিল, সেটা আর হয়নি। আমাদের যে কমেন্টেটর আথার আলী খান, উনার ভাই আনোয়ার ভাই, উনিও চলে আসছে। আমরা খুব এনজয় করতাম সন্ধ্যার পরে। আসলে পাকিস্তানের কালচারটা হচ্ছে আবার একটু রাতের বেলা, কারণ অনেক গরম থাকে, তো ওরা রাত্রে বহুত রাত পর্যন্ত ক্রিকেট খেলে। তো একদিন টেপ টেনিস ক্রিকেটও খেললাম কতগুলো। হ্যাঁ, মানে 4th ডে আর 5th ডের মাঝখানে আমরা খুব টেনশনে যে খেলাটা 5th ডেতে চলে গেল, যে চেস করলো বাংলাদেশ। তো ওই দিন রাতে আমরা খেলতে গেলাম, ওখানে পাকিস্তানের এক আন্ডার-19 পেস বোলারও খেললো আমাদের বিরুদ্ধে আর কি। খুব অনেক এক্সাইটিং। রাত্রে 1:30 পর্যন্ত খেললাম, সেলিব্রেশনের মতো। একদম। আর ওরা অনেক সাংবাদিকরা আসলো, বন্ধু বান্ধব আসলো, আমার ফ্রেন্ডদের ওখানকার সব ইয়েরা এসে খেললো আমাদের সাথে। তো ইটস এ গ্রেট ট্যুর। মানে বাংলাদেশ যে জিতছে এটার কারণে আসলে এটা ভোলার মতো না ট্যুরটা।
আর তার সাথে বাদবাকি যা হয়েছে সেগুলো তো ভালো ইসলাম ভাই একটা ব্যাপার দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের তো এক্সপিরিয়েন্স অনেক, মানে একটা সময় বাংলাদেশ যখন বিদেশের মাটিতে গেলে বিশেষ করে মানে আমরা ফলো অনে পড়তাম, ইনিংস পরাজয় হতো, এটা দেখে দেখেই অভ্যস্ত। ওর মধ্যে ছোট ছোট ভালো ব্যাপারগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করতেন, ইমপ্রুভ করার ব্যাপারগুলো। এখন প্লটটা তো অনেকটাই চেঞ্জ, মানে এখন বরং বলা যায় নিজেরাই ডমিনেট করে খেলে। এই যে মানে আপনারা তো দুইটা ধাপই দেখেছেন, এই যে পার্থক্যটা আসলে কেমন লাগে? অসম্ভব ভালো লাগে। এবং এটার যে আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে কি, যখন একটা বিদেশে হয় বা বিদেশি সাংবাদিক বা বিদেশি কোনো টিম দেখে, ওই যে অ্যাপ্রিসিয়েশনটা, বিকজ ওরাও তো অনেক সময় ফলো করেছে, বাংলাদেশের অবস্থা খারাপ ছিল, এখনও তো মাঝে মধ্যে এমন একটা পারফরমেন্স দেয় আমরাও হতবাক হয়ে যাই। কিন্তু জেনারেলি তো পেস বোলিং বেটার, ব্যাটিং বেটার, স্পিন বোলিং বেটার, সব দিক থেকে ফিল্ডিং অনেক ইমপ্রুভ করেছে। তো আমার মজা লাগে যখন বাইরের দেশ থেকে কেউ বলে যে তোমার টিম এখন এত ভালো খেলে। এই যে নাহিদ রানা যখন পিএসএল এবার মানে অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে ভালো বোলিং করলো, পাকিস্তানি সাংবাদিকরা তো মানে আমাকে খালি পাঠায় যে তুমি না বলছিলে ও যিনি কি এক্সপ্রেস, তো যেদিন নাহিদ রানা খুব ভালো বল করলো আমাকে জিজ্ঞেস তাহলে ওরা কী নাম দেওয়া যায়, কারণ রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মাঠে এসে সে পাকিস্তানকে উড়ায় দিল। তাই আমি বললাম আসলে ওর তো রাজশাহী না, ও হচ্ছে চাপাই এক্সপ্রেস। তো বলে হোয়াট, চাপাই এক্সপ্রেস? আমি বললাম হ্যাঁ, ও চাপাই নবাবগঞ্জের ছেলে। তো আমাকে আবার ম্যাপে বললো যে দেখাও এটা কোথায়। তা আমি আবার গুগল ম্যাপে যেয়ে ওদেরকে ওর যেই গ্রাম সব কিছু দেখালাম, ওরা মানে স্টান যে এরকম একটা জায়গার থেকে একটা ছেলে তাও আবার এই নলেজ নিয়ে ফাস্ট বোলিং করে। আমি বলছি, আমাদের দেখা, আমি আবার ওদেরকে দেখালাম যে আমাদের মুস্তাফিজ কোথাকার, আমাদের হাসান মাহমুদ কোথাকার। তো এখন কিন্তু কেউ সেন্টারের প্লেয়ার না, বাইরের থেকে আসে। যেমন আপনি ভালো করেই জানবেন যে মুস্তাফিজ সাতক্ষীরার বাইরে গ্রাম থেকে আসছে। তো এগুলো কিন্তু স্টোরিগুলো বলতেও মজা লাগে। আর আমি চেষ্টা করি যত বেশি ইনডেপথে যাওয়া যায়। আমার আসলে ইচ্ছা আছে আরও যদি ইনডেপথ কাজ করা যায় এই প্লেয়ারদের নিয়ে, কারণ এরা এখন ভালো খেলছে, তো এদেরকে নিয়ে ফোকাস বাড়ানো উচিত। মিরপুর শেরে বাংলার ছাদে দাঁড়িয়ে আমরা আসলে এই পেছনের গল্পগুলো একটু জানার চেষ্টা করলাম, কারণ এমন অনেক গল্পই থাকে যেগুলো লেখার পেছনের গল্প, সেই গল্পগুলো হয়তো আপনারা জানার সুযোগ হয় না, সেটাই জানার চেষ্টা থাকলো। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ছাদ থেকে আমি আছি ওয়াহিদ মুরাদ, আমার সঙ্গে মোহাম্মদ ইসলাম।